হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির সীমাদি। তোমরা জানো যে রিসেন্টলি সীমাদির পেছনে হাত ধুয়ে পড়া হয়েছে যে সীমাদিকে কি করে ওয়াইটি থেকে সীমাদিকে ওয়াইটি থেকে হাঁটানোর থেকেও বড় হচ্ছে সীমাদির মুখটা কি করে বন্ধ করা যাবে। সীমাদির মুখটা বন্ধ করা গেলে অনেককেই ফাঁকা মাঠে গোল দিতে অনেকের সুবিধা হবে। সেই কারণের জন্য দীর্ঘদিন ধরে সীমাদিকে সরিয়ে দেওয়ার একটা প্লটিং কিন্তু চলেছে, যেটা হয়তো আমরা তো বুঝতে পেরেছি এবং অবভিয়াসলি সীমাদিও বুঝতে পেরেছে। তো সেখানে দাঁড়িয়ে কালকে আমি দেখলাম যে বাচ্চা নিয়ে প্রচুর একটা কথাবার্তা চলছে। রুনাদিরও একটা ভিডিও আমি দেখেছি যেটা বাচ্চা নিয়ে করা হয়েছে। একটা কমেন্ট, ওর নাম কি বলে, ঢেপির লাইভে একটা আলোচনা হয়েছিল যেখানে সীমাদির মেয়ের সাথে রুনাদির ছেলের একটা বিয়ের কথোপকথন, এইরকম ধরনের একটা বেআইনের সম্পর্ক, দুই বেআইন এইরকম ধরনের একটা কথোপকথন আলোচনা করা হয়েছিল, যেখানে সীমাদির মেয়ে হচ্ছে রুনাদির ছেলের থেকে সীমাদির মেয়ে অনেক বড় এবং রুনাদির ছেলে অনেকটাই ছোট। সেই জায়গায় দাঁড়িয়ে, আর যেখানে এদের দূর তাক কোনো রকম সম্পর্ক নেই, কেউ কাউকে দেখেছে বলে আমার মনে হয় না। এবং সীমাদির ভিডিও থেকে জানতে পারলাম যে রুনাদির ভিডিও সীমাদির মেয়ে রুনা নামে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সেটাই জানে না। সেইখানে দাঁড়িয়ে এই ধরনের একটা বক্তব্য এই ঢেপির কমেন্ট বক্সে গিয়ে ঢেপির লাইভের মধ্যে আলোচনা হচ্ছিল, যেটা নিয়ে কালকের আগের দিন আর কি রুনাদিও ওই ঢেপির লাইভে গিয়ে এটা নিয়ে সর্ট আউট করে নিয়েছে, কথাবার্তা বলে নিয়েছে। এবার সেখানে রুনাদি যে এই ভিডিওটা কালকে করেছিল, আমি দেখলাম যে বাচ্চা নিয়ে কথা বলা, যেটাকে আমরা অনেক বহুবার বলেছি, বলতে আমাদের মুখে থুতু উঠে গেছে যে তোমরা ভাই এখানে কন্টেন্ট করতে এসছো, নিজেরা কন্টেন্ট করো, বাচ্চাকে ছেড়ে দাও। তুমি কন্টেন্ট করছো, তুমি আমাকে বলছো, আমি তোমাকে বলছি, ভাই এখানে বাচ্চা, স্বামী, ফ্যামিলির লোকদের টানাটানি করাটা বন্ধ করো। কিন্তু সেটা আজও অবধি হয়নি, বিশেষ করে বাচ্চা টানা। যখনই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে পারা যায় না, তখনই কিন্তু তাদের বাচ্চাকে অ্যাটাক করা হয়। এবার সীমাদি কেন হঠাৎ করে ওর মেয়ে সম্বন্ধে বলল? সীমাদি কিন্তু ওর পেছনে যেচে পড়ে লাগেনি, এটা কিন্তু সবাইকেই মানতে হবে। যারা মানবে না গায়ের জোরামি করে অনেক কিছু বলতে পারে, কিন্তু সত্যি এটাই যে সীমাদি কিন্তু এই ঢেপির পেছনে যেচে পড়ে লাগেনি। সীমাদি নিজের মতন কন্টেন্ট করছিল। এই ঢেপি জবের থেকে ওর নাম কি বলে, খোকার প্রধান দালালে, চটি চাটা দালালে পরিণত হয়েছে, তখন থেকে এই ঢেপি কি বলেছে, আমাদের সীমাদিকে টার্গেট করেছে। সীমাদিকে এই পুরো দমে সরিয়ে দেওয়ার একটা প্লটিং কিন্তু ও তখন থেকেই চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে কিন্তু ও সীমাদির সঙ্গে বন্ধুত্ব রেখেছিলই সীমাদির ক্ষতি করার জন্য। এটা কিন্তু আজকের ডেটে পরিষ্কার যে ও সীমাদির সঙ্গে যে সম্পর্কটা রেখেছিল সেটা পুরো দমে শুধুমাত্র সীমাদিকে চরম থেকে চরম ক্ষতি করার জন্য, যেটার ও সুযোগ খুঁজছিল। এবং যেদিন থেকে সেই সুযোগটা পেয়েছে সেই দিন থেকে ওর রূপ দেখানো শুরু করেছে। আজকে এই যে দেখছো না যে ওর মনকা ভ্যারাস যে বের করছে যে সীমাদি একটা রেড লাইট এরিয়ায় জন্ম, সীমাদির মা পতিতা, সীমাদির স্বামী ছিল সীমাদির মায়ের কাস্টমার, সীমাদির স্বামী আর সীমাদির মা দরজা বন্ধ করে ঢুকে যেত, সীমাদি দৌড়ে দরজা খুলতে গিয়ে সীমাদির বর লাথি মেরেছে, দাঁত ভেঙে গেছে, এইসব কথাগুলো বলতো না। এগুলো ওর প্রথম থেকেই মনের মধ্যে এই নোংরা মেয়ে ছেলে ছিল। কিন্তু সীমাদিকে কাজে লাগিয়ে ও যে ওই যে মালাই মার্কে চাটা খাচ্ছিল না, সেটা যতদিন প্রয়োজন ছিল সেই মালাই মার্কে চাটা খাওয়ার জন্য চুপচাপ ঘাপটি মেরেছিল। যেই দিনকে সীমাদির থেকে পাওয়ারফুল কাউকে পেয়ে গেছে, সীমাদির পেছনে 4টে লাথি মেরে সীমাদিকে নিয়ে সেদিন থেকে পড়ে গেছে। নালে তোমরা বলো যে ওপার বাংলার দুটো ক্রিয়েটার যারা রিসেন্টলি কোনো রকম ভিডিও, বিনোদন তো অনেক দিন আগে এইখানের এই আমাদের ইন্ডিয়ার কন্টেন্ট থেকে বেরিয়ে গিয়ে ও বাংলাদেশের কন্টেন্ট নিয়ে কাজ করছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ও এখন কিন্তু এই দিকের কন্টেন্ট নিয়ে কাজ করে না। এবং হনুজা যেও দীর্ঘদিন ধরে ভিডিও দিচ্ছে না,
হঠাৎ করে কি করলো, প্রথমে ওদেরকে টার্গেট করলো, জানে যে সীমাদির খুব কাছের এরা, ওদেরকে টার্গেট করলো, তবুও সীমাদি চুপ ছিল। অনেক নোংরা নোংরা ভিডিও ওদের নিয়ে করেছে, সীমাদি কোনো রকম কথা বলেনি। ও কি করলো, ওদেরকে যখন দেখছে যে এদের পোক করছি, এদের নোংরা কথা বলছি, সীমা কোনো উত্তর দিচ্ছে না, তাহলে কি করতে হবে, ডাইরেক্ট এবার সীমাকে আক্রমণ করতে হবে। ও কি করলো, এদেরকে ছেড়ে দিয়ে ডাইরেক্ট সীমাদির পেছনে লেগে গেল। এবং সীমাদি দীর্ঘদিন চুপ করে ছিল, প্রায় 3-4টের ওপরে ভিডিও নামিয়ে ফেলেছে, তখনও সীমাদি চুপ, তখনও সীমাদি চুপ। সীমাদির ভিউয়ার্সরা বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা, তখনও সীমাদি চুপ, তখনও মানে সীমাদি 1-2 করে যখন কথা বলা স্টার্ট করেছে, তারপরে ও নোংরামি চরম লেভেলে গেছে। আজকে ও হনুজাকে হঠাৎ করে একটা কি করলো, হনুজাকে নিয়ে লাইভ করছিল, লাইভ করতে করতে লাইভের মধ্যে হঠাৎ করে বলে উঠলো যে হনুজা নাকি ওই দুবাইতে গিয়ে শেখদেরকে পাছা দুলিয়ে শেখদের মনোরঞ্জন করে টাকা পয়সা ইনকাম করে, সেই টাকায় ও ফুটানকে গিরি মারে। এইগুলো কি দরকার, যেখানে হনুজা কোনো রকম ভিডিও দিচ্ছে না, কোনো কিছুর মধ্যে নেই, সেখানে হঠাৎ করে ওকে এই জিনিসটা বলে পোক করা কেন? ভাই কন্টেন্টের অভাব, তোকে আমি ঢিল মারছি, তুই এবার পাটকেলটা নিয়ে আয়। তা ঢিল মারলে তো পাটকেল খেতে হয়, সবাই জানে। যথারীতি কী করেছে হনুজা ভিডিও করছিল না, ওকে পোক করেছে, এই জানোয়ার ওকে পোক করেছে, হনুজাকে পোক করেছে, লাইভের মধ্যে পোক করেছে। কি করেছে তখন হনুজা নিশ্চয়ই শুনেছে, সেই লাইভটা দেখেছে। হনুজা কি করেছে, ভিডিও করতে পারছিল না, হনুজা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। কমিউনিটি পোস্টে যথেচ্ছাচারভাবে ও যেই রকম ভাষা বলে সেই রকম ভাষায় বলেছে। এবং সীমাদি একটা ভিডিও করেছিল, যেই ভিডিওতে গিয়ে ও হনুজা কি করেছে, ওর মেয়েকে নিয়ে, এই ঢেপির মেয়েকে নিয়ে একটা কদর্যপূর্ণ মন্তব্য করেছে। এবং যেই কথাটা শোনার পরে সীমাদি কি করেছে, সেটাকে পিন কমেন্ট করেছে। এবার সেটা দেখে রুনাদি একটা ভিডিও করেছে। এবার বক্তব্য হচ্ছে যে ভাই আমি একতরফা তো বিচার করলে চলবে না। আজকে সীমাদির ছেলে খাট কাঁপায়, কোন সময় বলা হলো, যখন সীমাদির হাজব্যান্ডকে নিয়ে সীমাদি দৌড়াদৌড়ি করছে হাসপাতালে, জীবন মরণের সংগ্রামে যখন তিনি মধ্যস্থলে দাঁড়িয়ে রয়েছে, জীবন মৃত্যুর মধ্যস্থলে দাঁড়িয়ে রয়েছে সেই ভদ্রলোক, আর তার স্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাকে জমে মানুষে টানাটানি সেখান থেকে ফিরিয়ে আনার। সেই সময় একজন আধবুড়ি নচ্ছার মেয়ে ছেলে লাইভে বসে বসে বলছে সীমার ছেলে বিয়ে করেছে অল্প বয়সে খাট কাঁপানোর জন্য। ভাই খাট কাঁপানোর জন্য বিয়ে করে প্রত্যেকটা মানুষ জানে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে ভাই তুইও তো অল্প বয়সে খাট কাঁপানোর জন্যই, তোর চুলকানি মাথায় উঠে গেছিল, সেই জন্যই তো তুই ভাই বিয়েটা করেছিস, পালিয়ে গিয়ে তাও আবার উচ্চ মাধ্যমিক পাশ করতে পারিনি। ভাবুন কত চুলকানি কোন লেভেলে গিয়ে উঠেছে, যে চুলকানি এমন লেভেলে গিয়ে উঠেছে যে ও বাড়ির থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেললো। কিসের জন্য? খাট কাঁপানোর জন্যই তো বিয়েটা করেছিল। তা সীমাদির ছেলে মানে ভুল পথে যাচ্ছে, বা সীমাদির ছেলে একটা সম্পর্ক করেছে, সেখান থেকে সীমাদিরা এবং মেয়েটাকে সরাতে পারছে না। তারা মনে করেছে ঠিক আছে, দুই বাড়ির মতে তাদেরকে বিয়ে শাদী করে দিই, তারপরে তাদেরকে বিয়ে শাদী করিয়ে তারপরে তারা পড়াশুনো করবে, তারা তাদের মতন করে আবার জীবনটাকে গড়ে তুলবে, সেরকম ভেবেছে, চিন্তা করেছে। তাই তারা খাট কাঁপানোর পারমিশন দিয়ে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। ভাই না বিয়ে করে তো খাট কাঁপায়নি, তাহলে আজকে একজন মরণাপন্ন স্বামীর পরিস্থিতি, সেইখানে দাঁড়িয়ে একজন মা যদি শোনে তার সন্তান খাট কাঁপানোর গল্প, একজন আধবুড়ি নচ্ছার মেয়ে ছেলে লাইভে বসে বসে বিন্যাস করছে, তাহলে সেই মা রাগ করবেই। তুমি যদি কাউকে ঢিল মারো তাহলে তুমি তো পাটকেল খাবেই। সীমাদি কিন্তু প্রথমে বলতে আসেনি যে ওর মেয়ে ছেলে নিয়ে গিয়ে দরজা দিয়েছে। এবার ওর বক্তব্য, সেখানে একাধিক মানুষ ছিল, একাধিক বন্ধুবান্ধব ছিল, আর সীমাদি বলছে যে আমি দেখলাম যে ওর মেয়ে ওখানে ছেলে রয়েছে, তার মধ্যে ওর মেয়ে ওর মুখের সামনে ঢুকে গিয়ে দরজা দিয়ে দিল। দেখো প্রাইভেসি অনেকভাবেই ঠিক আছে, বন্ধুবান্ধব বাড়িতে একটা অনুষ্ঠান, বন্ধুবান্ধব এসছে, অনেকগুলো বন্ধুবান্ধব রয়েছে, ছেলে মেয়ে একসঙ্গে রয়েছে, সেই জায়গায় আমি আমার ছেলেকে বলতেই পারি প্রাইভেসির জন্য যে ভাই ওদেরও একটা প্রাইভেসি আছে, বন্ধুবান্ধবরা সবাই এসে আড্ডা ঠাট্টা ইয়ার্কি ফাজলামি করছে, আমি বলতেই পারি যে হ্যাঁ বাবু তুই দরজাটা বন্ধ করে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মার, সেটা আলাদা সাবজেক্ট। কিন্তু একটা ছেলে রয়েছে, তার বয়ফ্রেন্ড,
সেখানে আমি নিশ্চয়ই বলতে পারি না মা হয়ে যে বয়ফ্রেন্ডকে নিয়ে তুই দরজাটা দিয়ে ঘরে গিয়ে তুই বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা মার, বলতে পারি কি? পারি? সেটা শোভনীয়? কখনোই শোভনীয় নয়, কখনোই শোভনীয় নয়। এটা অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার। যদিও এখন মানে লিভিং রিলেশনটা এখন নর্মাল ব্যাপার হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা অনেক কিছুকে রক্ষণ করে চলি, আমরা অনেক কিছু রক্ষণ করে চলি এবং মনে করি সেটা ভালোর জন্যই, সেটা ভালোর জন্যই। আজকে এই যে সম্পর্কগুলো হচ্ছে বেশ কিছুদিন মানে থাকলাম স্বামী স্ত্রীর মতন, তারপরে তুমি একদিকে হাঁটা দিলে আমি একদিকে হাঁটা দিলাম, তুমি তোমার মতন চলো আমি আমার মতন চলি, আমিও তোমাকে চিনি না এও আমাকে চেনে না, তার মধ্যে প্রেগন্যান্সি চলে আসলে তার কোনো প্রবলেমই নেই, তাহলে তো সোনায় সোহাগা, তাহলে তো সেই মেয়েটা ঝ্যান্ডা হয়ে গেল লাইফ না? তো এগুলোর থেকে বাড়ির বড়রা অনেক কিছু চিন্তাভাবনা করে হ্যাঁ এই পারমিশনটা দেয় না যে একটা ছেলে বন্ধুকে নিয়ে গিয়ে তুমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে তুমি তোমার প্রাইভেসি মেনটেন করো। ঠিক আছে, আমরা তো বাড়িতে আছি, তুমি তোমার মতন ঘরে গিয়ে ছেলে বন্ধু নিয়ে গিয়ে আড্ডা মারো, গল্প করো, এগুলোকে আমরা পারমিশন দিই না। আমরা এগুলো ভীষণ খারাপ চোখেই দেখি, যতই আধুনিকতার ছোঁয়া হোক ভাই খারাপ চোখে দেখি। এবার এটাকে কেউ সমর্থন করলে করলো, না করলে না করলো, এটা আমার চিন্তাভাবনা, আমার চিন্তাভাবনা, আমরা অন্তত তাই দেখে এসেছি। এবার সেখানে দাঁড়িয়ে সীমাদি ওর মেয়েকে কজন ভেতরে ছিল না ছিল আমি জানি না, আমার জানার কথা না, কারণ আমি সেখানে ছিলাম না। সীমাদি বলেছে আমি দেখছি যে আমার চোখের সামনে ওর মেয়ে ঢুকে, ভেতরে ছেলে রয়েছে, ওর মেয়ে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি সেটাই বলেছি। তাহলে আমার বক্তব্য ভাই বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলা বন্ধ করতে গেলে দু তরফে করতে হবে। এক তরফে কে আমি বলবো ভাই তুমি এটা অন্যায় করেছো, আরেক তরফ তার ছেলেকে বলবে ভাই তুমি খাট কাঁপাচ্ছ, তোমার মেয়েকে একজন বাইকে করে এসে ছেড়ে দিয়ে যাচ্ছে। তো এই কথাগুলো তো ভাই সে যদি অন্য কারো ছেলে মেয়েকে টেনে নিয়ে আসে, যার কাছে নিজের বাচ্চা এত স্পেশাল হবে, আমার বক্তব্য যার কাছে নিজের বাচ্চা এত স্পেশাল হবে সে কি করে অন্যের বাচ্চাকে মাটিতে টেনে হিচড়ে নামাবে? আজকে সীমাদি ওর পোশাক নিয়ে কথা বলেছে, সেখানে ও সীমাদির পোশাক নিয়ে কথা বলতেই পারতো। ও বলেছে, কিন্তু বলেনি তা না। সীমাদি ওর ওই ওয়ান পিস পরাটা নিয়ে সীমাদি বলেছে যে ও একটা নোংরা পোশাক, এই পর্যন্ত কাটা একটা পোশাক, নিচে একটা স্কিন কালারের সীমারের একটা লেগিংস পরে ও চলে গেছে ওইখানে ওর বান্ধবীর বাড়িতে, সেটা নিয়ে বলেছে। এবার ও সীমাদিকে বলতে পারতো, ও বলেছে সীমাদিকে যে সীমাদি ওই শাড়ি পরে একেবারে নিজেকে সেক্সি দেখানোর জন্য শাড়ি পরে এবং শাড়িটা তলা দিয়ে হাত ঝুঁকিয়ে কাজ করতে ভীষণ সুবিধা, আর এটা এরম করে পমটা টিপতেও বেশ সুবিধা, আর ওই পিঠ তো খোলাই থাকে, পেটও অর্ধেক বার করা থাকে, ওই কারণের জন্য সীমাদি শাড়ি পরে যায়। এই ধরনের নোংরা একটা মন্তব্য কিন্তু ও করেছে। তারপরে ওর বক্তব্য সীমার মেয়ে কি পোশাক পরে? ভাই যেখানে তোর মেয়ে ওই ধরনের পোশাক পরে বেরোচ্ছে, যে এই পর্যন্ত আমি ওর একটা ব্লগিং চ্যানেলে একটা ভিডিওতে দেখছিলাম, এই পর্যন্ত থাইয়ের ওপরে মানে কুচকি দেখা যাচ্ছে এইরকম একটা শর্টস পরে ওর মেয়ে একটা মানে বেরোচ্ছে রাস্তা দিয়ে। তাহলে যার মেয়ে ভাই এই রকম পোশাক পরে, এবার আধুনিক কালচারে ক্লিভেজ শো করা পোশাক, এই ধরনের খোলামেলা পোশাক পরেই ভাই, সেখানে কাউকে কিছু বলার নেই। তাহলে সেখানে তার মেয়ে যখন এরকম পোশাক পরছে, সে সীমাদির মেয়ের পোশাকের দিকে কি করে আঙুল তোলে? সীমাদি তোর পোশাকের কথা বলেছে, তুই সীমাদির পোশাকের কথা বল। ও কি করলো? সীমাদির পুরো ডাইরেক্ট মেয়ের পোশাকের দিকে চলে গেল। ওর মেয়ে কি করে, ওর মেয়ে কি পরে, ওর মেয়ে কি পরে? ভাই তোর মেয়েও তো একই পোশাক পরছে। তার থেকেও বড় কথা, তুই আধবুড়ি বয়সে কুচকি বার করে হ্যাঁ এখানে এসে সোশ্যাল মিডিয়ায় এসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জানে যা মারাচ্ছিস। তুই একটা আধবুড়ি নচ্ছার মেয়ে ছেলে 50 শুদ্ধ হয়ে গিয়ে তুই থাই বার করে, থাই না পুরো কুচকি পর্যন্ত বার করে দিয়ে তুই জানে যা মারাচ্ছিস। তাহলে তুই সীমাদির আলোচনা কি করছিস? আগে তুই তোর ড্রেসিং সেন্সটা দেখ, তারপরে সীমাদির কোনো জায়গায় আমরা এরকম দেখতে পাইনি যে কোথাও থাই বের করে সীমাদি এসে জানে যা মারাচ্ছে, দেখিনি, কিন্তু তোকে দেখেছি। তোর বক্তব্য আমার স্বামী ভিডিও করেছে, কিন্তু ভিডিওটা পাবলিশ কোথায় হয়েছে? কোথায় করেছিস? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, যেখানে প্রত্যেকটা এরা থেকে গ্যারা, এবং সেখানে কামুক দৃষ্টিতেও হয়তো বহু ছেলেরা তোর এই ভিডিওটা দেখেছে। হ্যাঁ, তাহলে তুই একজন হাউস ওয়াইফ হয়ে নোংরামি মারাচ্ছিস, তুই আবার আরেকজনের দিকে আঙুল তুলিস কি করে? এবার বক্তব্য হচ্ছে কালকে সীমাদির লাইভে বলেছে যে সীমাদির এই যে ক্রাউড ফান্ডিং নিয়ে এত কিছু কথা বলছে, সীমাদিকে যারা গিফট দিচ্ছে, কারণ সীমাদির এই 9th আগস্ট একটা ওর নাম কি বলে
তোমার হচ্ছে ওই সীমাদির একটা মিট আপ রাখা হয়েছে আর কি। তো মিট আপ রাখা হয়েছে, সেই মিট আপে সীমাদির বক্তব্য যে মিট আপটাকে ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে যে যারা সীমাদির ওই মিট আপে যাবে তাদের নামে কেস টেস দিয়ে দেওয়া হবে এবং সীমাদিকে যারা হেল্প করেছে তারা সব হচ্ছে কি কালো টাকাকে সাদা টাকা করার জন্য কি করেছে, হেল্প করেছে। তো এই বক্তব্যটা শুনে যথারীতি সীমাদি রাগ হবে এবং সীমাদি বলেছে কালো টাকা সাদা করার জন্য যদি আমার ভিউয়ার্সরা টাকা দিয়ে থাকে তাহলে বেশিরভাগ সীমাদির ভিউয়ার্সই তো সীমাদির ভাইয়ের ঘর থেকে আসা ভিউয়ার্স, তাই না? তাহলে সীমাদির এই ভিউয়ার্সগুলো যখন তার ভাইকে টাকা দিয়ে সাহায্য করেছিল তার মানে তার ভাইও এই কালো টাকা সাদা করার সেই টাকাটা দিয়েই এইসব করেছে এবং বহু টাকা সীমাদির বলেছে যে তার ভাইকে দেওয়া হয়েছে, গিফট পারপাস দেওয়া হয়েছে, যেই টাকা দিয়ে তার ভাই সেই সময় 3 লাখ টাকা দামের বাইক কিনেছিল। আমরা কিন্তু তখন প্রত্যেকে প্রশ্ন করেছিলাম যে ছেলেটি এখন বাড়ি তৈরি করছে, একটা বাড়ি করতে গেলে রাতারাতি বাড়ি তুলতে গেলে কত টাকা দরকার লাগে, সেখানে রাতারাতি বাড়ি তোলার সাথে সাথে ঘরে একটা বাইক রয়েছে, তারপরেও আবার একটা বাইক, একটা 4 চাকা রয়েছে, তারপরেও আবার একটা বাইক 3 লাখ টাকা দিয়ে তার শখ পূরণ করা হয়েছে। শুধু তাই নয় তার বাড়িতে খাট ঢুকেছে, আলমারি ঢুকেছে, তার ইন্টেরিয়ারের পুরো ভেতরের কারুকার্য হয়েছে এবং সেটা ফটো তুলে যাদের কাছ থেকে সাহায্য পেয়েছে তাদেরকে ছবি তুলে পাঠানো হয়েছে যে দেখো আমার ইন্টেরিয়ার ডেকোরেশনটা এইভাবে হচ্ছে। তাহলে ভাই সেই সময় যখন তার ইন্টেরিয়ার ডেকোরেশনটা হচ্ছিল সেই সময় তো সীমাদি ছিল না, দূর থাক। তাহলে সেই টাকাটা ক্রাউড ফান্ডিং কী করে হলো? সীমাদি নিয়েছে ও যারা এখন সীমাদিকে পছন্দ করে না তার মধ্যে সীমাদির পোষ্য কন্যাও রয়েছে একজন। তার বক্তব্য মধ্যে এই টাকা লেনদেন যে করেছে সেখানে ঘাপলাবাজি কেসে সীমাদি ঢুকেছিল কেন? সীমাদিও প্রচুর টাকা খেয়েছে। এবার যারা টাকা দিয়েছে সেই সময় আমার পরিষ্কার আমরা দেখেছি যে সীমাদি বলে তারা সীমাদিকে বলেই দিয়েছে সীমা এটা তোমার জন্য, এটা তোমার ভাইয়ের জন্য বলে দিয়েছে। কত টাকা সীমাদিকে পাঠিয়েছে সীমাদিকে টাকা আমরা দিতে দেখিনি, আমরা গিফটের কথা শুনেছি যে সীমাদির জন্য, সীমাদির মেয়ের জন্য লিপস্টিক পাঠিয়েছে, ব্যাগ পাঠিয়েছে, শাড়ি পাঠিয়েছে, দুটো ননখোকার মায়ের জন্য একটা শাড়ি পাঠালে সীমাদির জন্য একটা শাড়ি পাঠিয়েছে, এগুলো তো আমরা দেখেছি। কিন্তু ননখোকাকে টাকা দিয়েছে, এবার এদের বক্তব্য ননখোকাকে যে টাকা দিয়েছে সেই টাকা থেকে ধরো 1000 টাকা দিয়েছে, 2000 টাকা দিয়েছে, তার মধ্যে 1000 টাকা সীমাদি রেখেছে, 1000 টাকা ননখোকাকে দিয়েছে। কিন্তু আমার বক্তব্য তাহলে ননখোকা সেই সময় সেগুলো নিল কেন? তার তো স্ট্রিক্টলি বারণ করা উচিত ছিল যে ভাই আমি এইসব টাকা পয়সা নিতে পারবো না, আমার যথেষ্ট আছে, আমার টাকা পয়সার দরকার নেই, তুমি এইসব ব্যাপারে একেবারে ঢুকো না। এবং সবাইকে হাত জোর করে, তার নিজস্ব চ্যানেল ছিল, সে বলতে পারতো যে আমি হাত জোর করে বলছি আমাকে কেউ টাকা দেবেন না। কিন্তু সে টাকাটা নিয়েছে, মালাই মার্কে চাটা খেয়ে সে বাড়িতে খাট ঢুকিয়েছে, আলমারি ঢুকিয়েছে, বাড়ি পুরো কমপ্লিট করে ফেলেছে, ইন্টেরিয়ার কমপ্লিট করে ফেলেছে, বা 3 লাখ টাকার বাইক কিনে ফেলেছে, বাড়িতে পাঁচিল দেওয়াটা শুধু বাকি ছিল, সেটাও কমপ্লিট করার একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। তাহলে সমস্ত কিছু কমপ্লিট করার পরে আজকের ডেটে মনে হয়েছে যে সীমাদি তার ভাইয়ের বিশাল বড় ক্ষতি করেছে। কারা বলছে? যারা এখন নতুন এসে ভাইয়ের একেবারে কি বলবো শুভাকাঙ্ক্ষী হয়ে দাঁড়িয়েছে, এমন শুভাকাঙ্ক্ষী হয়েছে যে ওয়াইটি থেকে তার ভাইয়ের নাম ও নিশান পুরো মিটে যাওয়ার অবস্থা। কারণ তার অ্যাগ্রেসিভনেস প্রচণ্ড পরিমাণে ঔদ্ধত্য, আমি কাউকে মানি না, দর্শকরা হাতে পায়ে ধরার মতন। ভাই তুমি দাড়িটা কাটো, তোমাকে ভালো লাগছে না, ভাই তুমি আজ যাই করো, এই মেয়েটার সঙ্গে সম্পর্ক করো না, ওই বাচ্চাটার জীবনে আর দুর্বিষহ ডেকে এনো না, দুর্বিষহ করে তুলো না। মানুষ যখন বলেছে ঔদ্ধত্য দেখিয়েছে, আমার যেটা ইচ্ছা যেটা মর্জি সেটা করব, আমার চাপদারি রাখতে ইচ্ছা হচ্ছে আমি রাখবো, তাতে আমাকে দেখলে দেখবেন, না দেখলে ভার মে যায়। দর্শকরাও পেছনে ক্যাত লাথি মেরে একদম অকাত বুঝিয়ে দিয়েছে। আর আজকে তার জন্য দোষকে না, দোষ হয়ে গেল কে না সীমাদির জন্য। আজকে চ্যানেলটা পুরো ডুবে গেছে, সীমাদি ভাইয়ের পুরো ভিউজ খেয়ে নিয়েছে। সীমাদি যত দোষ ভাই নন্দ ঘোষ,
মালাই মার্কে চা আমি খাবো, সুযোগ সুবিধা আমি নেব, টাকা ভোগ আমি করব, বাড়ির আসবাবপত্র আমি কিনবো, কিন্তু দোষের ভাগে কে হবে? সীমাদি। ভাইকে তো কোথাও দেখা যায়নি, ভাইকে তো কোথাও দেখা যায়নি টাকা চাইতে, ভাইকে তো দেখা যায়নি কারো কাছ থেকে জিনিস নিতে। ভাইয়ের বাড়িতে এমনি এমনি জিনিসগুলো পৌঁছে গেল, এমনি এমনি ভাইয়ের বাড়িতে সব জিনিসগুলো পৌঁছে গেছে। তখন এরা আওয়াজ তোলেনি কেন বলুন তো? আমার বক্তব্য, তখন এরা আওয়াজ তোলেনি কেন? তাদের মেরুদণ্ডগুলো কি শুয়েছিল তখন? তখন মেরুদণ্ডগুলো শুয়েছিল। সীমাদির পোষ্য কন্যা, তারপরে ওর নাম কি বলে, সীমাদির এই বান্ধবী, সো কল ঢেপি বান্ধবী, এদের মেরুদণ্ডগুলো কোথায় ছিল? ঘুমিয়ে পড়েছিল? তারা চোখে দেখতে পায়নি না নেবা হয়েছিল? চোখে চোখে নেবা হয়েছিল তখন। হ্যাঁ, তখন নেবা হয়েছিল, তখন কারণ তখন সীমাকে প্রয়োজন ছিল, তাই কারণে এই প্রশ্নগুলো তখন করা যায়নি। আর আজকে সীমাকে প্রয়োজন নেই, সীমাকে প্রয়োজন নেই, তার থেকেও বড় ছাতার তলায় এসে দাঁড়িয়েছি, তাই সীমার পেছনে ক্যাতাক ক্যাত লাথি মারো, ক্যাতাক ক্যাত লাথি মারো। ভাই সময় সবার আসে, সবার আসে। শোয়ে থাকলে বসে দেখা যায়, বলে শোয়ে থাক বয়ে দেখবি, একটা কথা আছে, শোয়ে থাক বসে দেখবি, বসে দেখবি দেখা যায়। কালকে এই মতো অবস্থায় আমাদের বোতল রানী চলে গেছে দৌড়াতে দৌড়াতে, কেন ভাই সীমাদিকে কেস দিচ্ছে না? ভাবুন, ভাবুন কতটা রিভেঞ্জফুল মেন্টালিটি এইসব মেয়ে ছেলেগুলোর, কতটা রিভেঞ্জফুল, কতটা জ্বালা, কতটা জ্বালা। ভাই তুই কেস খেয়ে বসে আছিস, তোর পাছায় এমন হুড়কো ঢুকে আছে, সেই হুড়কো এখনো বের করতে পারিসনি, তুই আরেকজনের পাছায় হুড়কো ঢোকানোর জন্য দাঁড়িয়ে রয়েছিস। ভাই আমার পেছনে হুড়কো ঢুকেছে, ওর পেছনে ঢুকালেন না কেন? আমি হুড়কো খেয়ে কেমন বোধ করছি ওকে একটু বুঝাই। তা যাকে গিয়ে বলেছে তিনি বলেছেন সব কিছু তো উপর উপর হয় না, নিশ্চয়ই হচ্ছে, ভেতরে ভেতরে অনেক কিছু হচ্ছে, তো বলা যাচ্ছে না। এবার বক্তব্য হচ্ছে, একে যখন 5-6টা কেস দিয়েছিল, সেটা নিয়ে আমাদের ওয়াইটিতে এসে লাইভ করে সেটা বলা হয়েছিল, সঞ্জয় দারও যে কেস হয়েছিল সেটাও বলা হয়েছিল, কিন্তু আমাদের সীমাদির ক্ষেত্রে কিছুই দেখতে পাচ্ছে না। কি কেস হয়েছে, কি আদৌ কেস করা হয়েছে না হয়নি, সেটা এখনো কোনো আপডেট পায়নি, তাই ওর রাতের ঘুম চলে গেছে। ভাই যার বলুন তো, যার জীবনে দুর্বিষহ অবস্থা, যার জীবন পুরো বিধ্বংস অবস্থা হয়েছে, এই আজকে যে কন্টেন্টটা দিয়েছে এটা দেখবেন, এরপরে ডিভোর্সের দিকে জল গড়াবে, ডিভোর্সের দিকে জল গড়াবে, এবার ডিভোর্স কাণ্ড শুরু হবে। কারণ ওর হাবভাব দেখে, আজকের ভিডিও দেখে বুঝে গেছি যে ও ডিভোর্স কাণ্ড নিয়ে এবার শুরু করবে। কারণ এই অসভ্যতামিটা ও দেখলো যে এইভাবে না করলে ওর ভাই ব্লগিং চ্যানেলে লাখ লাখ ভিউজ আসবে না, ওকে বদামি, নোংরামি, নষ্টামি, বজ্জাতি, ভণ্ডামি করতে হবে, তবে গিয়ে ওর চ্যানেলগুলো দাঁড়াবে। আর ও এখন এতটাই কানকাটা কুত্তি হয়ে গেছে যে লাজ লজ্জার একেবারে সব খেয়ে বসে রয়েছে, যার জন্য ইতরের বাচ্চা আজকে এসে এখানে এই লেকচারটা দিতে গেছে। আগে তুই তোকে দেখ, তুই তোকে দেখ, অন্যের ক্ষতি চাওয়ার আগে নিজেকে দেখ। যেই সময় সঞ্জয় দার নামে কেস হচ্ছিল, সেই সময় সঞ্জয় দাকে কেস দেওয়ার জন্য আমি একটা লাইভে উঠে রিকোয়েস্ট করেছিলাম যাতে কেস দেওয়া না হয়, এবং তারও একটা সংসার রয়েছে, তারও একটা সন্তান রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই কেস কামারির মধ্যে মানে জঞ্জালের মধ্যে জড়িয়ে গিয়ে তার কোনো ক্ষতি না হয়ে যায় চিন্তা করে ওকে একটা ফোন করেছিলাম, ওকে একটা ফোন করেছিলাম। ও তখন বলেছে বাদ দাও, ওর নাম করে যে ও যা করেছে, ওর যদি এর থেকেও বড় কিছু আমার কিছু আসবে যাবে না। তারপরেই সেই মানুষটার সঙ্গে আবার দহরম মহরম করে ও সম্পর্ক স্থাপন করেছে। তাহলে বলুন এ কত বড় ভণ্ড মেয়ে ছেলে, ভাবুন একবার। হ্যাঁ, সেই মানুষটার ক্ষতি চাইছে, তারপরেও সেই মানুষটার সঙ্গে আবার যোগাযোগ করে আবার তার সঙ্গে গলায় গলায় হলায় হলায় ভাব মারিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছে আমি তোমার ওয়েল ভিশার। এগুলো দেখেও যদি আজকে ওয়াইটির দাদা বুঝতে না পারে কতটা ভয়ঙ্কর মানুষ, তাহলে আর কিছু করার নেই। এরপরেও যদি আবার এদের মধ্যে সখ্যতা হয় তাহলে কিচ্ছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই, বুঝতে পেরেছেন তো? এ হচ্ছে এইরকম ধরন। এবার সীমাদি তার লাইভের মধ্যে বলেছে যে কোনো একজন কানাডার একটা মেয়ে, তার এই ভিউয়ার্স, সে সীমাদির মেয়ের জন্য একটা, ওর নাম কি বলে, সরস্বতী কবচ করেছিল, যেটা তারাপীঠে গিয়ে যজ্ঞ করে করানো হয়েছিল 5 থেকে 12 ক্লাস পর্যন্ত, সেটা সীমাদির মেয়ের কাছে ছিল। তারপরে কবচটা কি করেছে সীমাদি আর জানে না। এইবার কথা হচ্ছে সেই কবচটা, এবার সেই মেয়েটা, তার ভিউয়ার্স, তার সঙ্গে নিশ্চয়ই গল্প হয়েছে, সেখানে
সীমাদি বলেছে ও তার ফিয়ন্সের সঙ্গে ঝামেলা হয়েছে, মানে সম্পর্ক কাটাকাটি হয়ে যাওয়ার মতন, তাকে যাতে আর কি ওই কবজ টবজ দিয়ে বশীকরণ করে তাকে যাতে সম্পর্কটা ঠিক করে দেওয়া যায় সেরকম একটা ব্যাপারের জন্য বলেছিল। এবং সীমাদি সেখানে নাকি বলেছে যে হ্যাঁ ওই কবজটা মানে ওই সব করার জন্য যার পুজো যোগ্য করতে হবে, যার পুজো তাকেই থাকতে হবে, সে না থাকলে সেটা হয় না। এবার এটা নিয়ে পুরো দমে ঢেপি বসে গেছে। এই তো সীমাদি তন্ত্রমন্ত্র করে, তন্ত্রমন্ত্র করা এত সোজা, এত সোজা বলুন তো? তন্ত্রমন্ত্র করতে গেলে সাধনা করতে হয়, সাধনা করতে হয়। আপনি কাউকে বশ করবেন, আপনার মধ্যে তো সেই ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, যেগুলো হ্যাঁ এবার পয়সা দিয়ে এগুলো অনেক জায়গায় হয়, সেটা সীমাদির কি দরকার আছে? সেটা যে কেউ পয়সা দিয়ে যে কোনো জায়গা থেকে করাতে পারে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাই যে বশীকরণ তন্ত্র মন্ত্র করার জন্য হ্যাঁ জ্যোতিষ চ্যানেলগুলো খুলবেন, কত 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 এরকম রয়েছে, মানে আপনি হদিশ পাবেন না, হদিশ পাবেন না। এবং প্রত্যেকটা মানে তন্ত্রক্রিয়া যারা করে তারা প্রত্যেকেই এই ধরনের কাজকর্ম করে। তার জন্য সীমাদের কি দরকার? সীমাদির সঙ্গে নিশ্চয়ই হয়তো আলাপচারিতাতে সীমাদি গল্পে গল্পে বলেছে এরকম কোনো কিছু হয়, করা যায়, সেই জন্যই হয়তো মেয়েটা বলেছে। এবং সেখানে নাকি 10 লাখ টাকার গল্প একটা এসছে যে এইটা করতে 10 লাখ টাকার মতন বা এরকম খরচা টরচা হতে পারে। এবার সেইটা নিয়ে পুরো দমে ঢেপি বসে গেল। সীমাদি তন্ত্রমন্ত্র করে, তাহলে বুঝতে পারছেন ওই যে ভাই কেন কেন ভাই এর কথায় উঠতো আর বসতো, উঠতো আর বসতো। তার মানে ভাইকেও তাবিজ কবজ করে বা কোনো কিছু তন্ত্রমন্ত্র করে বশীকরণ করে ভাইকেও বসে রেখেছিল। তাহলে সেটাই যদি রাখতো, আজকে ঢেপির কথা অনুযায়ী সেটাই যদি রাখতো, তাহলে ভাই তো এখনও বসে থাকতো, তাহলে তো ভাই এখনও বসে থাকতো, তাহলে তো ভাই তো সীমাদের বসে নেই, ভাই তো এখন অন্য আরেকজনের বসে রয়েছে। হ্যাঁ, তাহলে তাহলে কি মানতে হবে তাহলে বশীকরণটা অন্য জায়গা থেকে হয়েছে? মানে সীমাদির বশীকরণ যে করেছিল সেটা কেটে গেছে, সেই প্রভাবটা কেটে গিয়ে অন্য বশীকরণের প্রভাব শুরু হয়েছে। তাহলে তো এরকমই বলতে হয়। মানে মানে কি বলবো, মানে এদের লজিকের মা মাসি সব এক করে দিয়ে তারপরে এখানে উলঙ্গ হয়ে বসে লজিক মারাতে। তারপরে এই যে কালকে হনুজা জুতোর বাড়িটা যখন পাটাপাট মুখের মধ্যে দিয়েছে, তারপরে আবার একটা কমিউনিটি পোস্ট দিয়ে হনুজাকে বলছে আয় আয়, কারণ ও তো চাইছেই এটা যে ওইদিকে পোক করব বিনোদনকে আর হনুজাকে পোক করব। ওরা এসে ল্যাংটা করে ওর মুখের মধ্যে সাপা সাপ গুমাখা জুতো দিয়ে মুখের মধ্যে থাপড়ে থাপড়ে দেবে, তারপরে ও সেটা নিয়ে আবার বসে যাবে কন্টেন্ট করতে, আর ও এইভাবে ইনকাম করবে। তোর মতন ছোটো লোক মেয়ে ছেলে আর একটাও আছে বলুন তো? একটাও আছে? তো যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।